এই এলাকাটায় বর্তমানে আপনার এই অবস্থায় আছে, বাট এখানে একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, একটা ইউনিভার্সিটি হচ্ছে, একটা স্থাপত্য তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এটার ভ্যালু বেড়ে যাবে এবং কমিউনিকেশনটা যেভাবে রাইজিং করতেছে এবং রাইজিং ইন্ডাস্ট্রি যেমন অ্যামাজন এখানে ফ্যাক্টরি করতেছে। আমাদের কমিউনিটিতে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ডাউন পেমেন্টের ব্যাপারে চলে আসে। যখন আমি লোকেশন ঠিক করলাম, এখন আমি কত টাকা দেবো? ফেডারেল হাউজিং অথরিটির লোন, এটা ডাউন পেমেন্ট কিন্তু শুরু হয় 3.5% দিয়ে, এটা অলমোস্ট জিরোর কাছাকাছি। তারপরে আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন ইউএসডিএ নামে একটা প্রোগ্রাম আছে, রুরাল এরিয়া, এরা জিরো ডাউন পেমেন্টে আপনাকে বাড়ি দিয়ে থাকে। কোভিডের মতো 2.5% ইন্টারেস্ট আর কখনো আসবে না, এটা অ্যাবসার্ড, এটা আসবে না। ইন্টারেস্ট রেটটা আপনার 5.5 থেকে 6.5 এর মধ্যে ঘোরাঘুরি করবে। একজন ব্যক্তির যেমন কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক বাড়ির জন্য লোকেশনও অনেক বেশি ইম্পর্টেন্ট। যে অনেকে লোকেশনের উপর ডিপেন্ড করে বাড়িটা কি ড্রিম হবে নাকি তার জন্য পেইনফুল হবে, সেটা ডিপেন্ড করে। যদি একটু এই ব্যাপারটা একটু আমাদেরকে ক্লিয়ার করতেন যে লোকেশন কেন ইম্পর্টেন্ট, বাড়ি কেন? Thank you, Shantu. Thank you, TVN24 for inviting me. Actually, বাড়ি কেনার ক্ষেত্রে লোকেশন ইজ এভরিথিং। এখন লোকেশন, ভালো লোকেশন বলতে আমরা কি বুঝি? ভালো স্কুল ডিস্ট্রিক্ট, বেটার কমিউনিকেশন এবং সেফটি নেবারহুড, এবং ফাইনালি যদি বাড়ির রিসেল ভ্যালু ভালো থাকে, ওটাকে আমরা বলি যে গুড লোকেশন। এছাড়া আমাদেরকে আরও কিছু মনে রাখতে হয় যে ওই এলাকার ক্রাইম রেট কেমন, এবং সে ওই এলাকাটা অনুন্নত বাট ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যান আছে, সো এই এলাকাটাকে বেস্ট ধরে আপনি আগাতে পারেন। থ্যাংক ইউ শান্তি। না, সেক্ষেত্রে আপনি যে টপিকস গুলো বললেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তো সেটা কি বায়ার ঠিক করবে নাকি আপনারা বায়ারকে সেই ব্যাপারে একটু পরামর্শ দিয়ে থাকেন যে এই জায়গাটা গ্রোয়িং, ডেভেলপিং হচ্ছে, ভবিষ্যতে আজ থেকে 10 বছর পর এটার ভ্যালু বেড়ে যাবে, সেই জায়গায় আপনাদের আসলে কতটা ভূমিকা থাকে? এই ক্ষেত্রে এই জন্য আমরা বলি যে যদি কারোর সাথে রিয়েলটার, এক্সপার্ট রিয়েলটার কাজ করে, উনি ডেফিনেটলি ওনাকে গাইড করেন যে এই এলাকাটায় বর্তমানে আপনার এই অবস্থায় আছে, বাট এখানে একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, একটা ইউনিভার্সিটি হচ্ছে, একটা স্থাপত্য তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি এটার ভ্যালু বেড়ে যাবে এবং কমিউনিকেশনটা যেভাবে রাইজিং করতেছে এবং রাইজিং ইন্ডাস্ট্রি যেমন অ্যামাজন এখানে ফ্যাক্টরি করতেছে, বা আপনার গুগলের এখানে বড় অফিস, ব্রাঞ্চ অফিস খুলবে, এই টাইপের যদি কোনো ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, আমরা আমাদের গাইড করি আমাদের ক্লায়েন্টদের, যেন তারা এই ক্ষেত্রে আপনারা যারা রিয়েলটর রয়েছেন, সবাই তো বাড়ি বেচা কেনা বিক্রি করছে, সেখানে আপনার কিছু হয়তো ব্যতিক্রম থাকে যাদের সেন্স অফ হিউমার বা ফিউচার দূরদর্শিতা অনেক বেশি, যে বুঝতে পারে যে এই লোকেশনটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার অনন্য ভূমিকা রয়েছে, আমরা জানি সেটা। কিন্তু এই ক্ষেত্রে আপনার লোকেশন ঠিক হলো, আপনি আমাকে বললেন এই লোকেশনটা ভালো, সবই ঠিক হলো, কিন্তু আমাদের কমিউনিটিতে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ডাউন পেমেন্টের ব্যাপারে চলে আসে। যখন আমি লোকেশন ঠিক করলাম, এখন আমি কত টাকা দেবো? দাম তো ডিপেন্ড করে হচ্ছে যে সেটা বিভিন্ন বিষয়ের উপরে, সেটা আমি না গেলাম, কিন্তু এই যে ডাউন পেমেন্ট, বা অনেকে আপনারা বললেন, অনেকেই বলে জিরো ডাউন পেমেন্ট, একটা সারপ্রাইজিং ব্যাপার যে বাড়ি কিনতে কোনো টাকাই লাগবে না, সেটা যদি একটু ক্লিয়ার করতে হবে। থ্যাংক ইউ শান্ত। দেখুন, যারা ফার্স্ট টাইম হোম বায়ার, তাদের জন্য একটা প্রোগ্রাম আছে, এফএইচএ, ফেডারেল হাউজিং অথরিটির লোন। এটা ডাউন পেমেন্ট কিন্তু শুরু হয় 3.5% দিয়ে, এটা অলমোস্ট জিরোর কাছাকাছি। তারপরে আরও কিছু প্রোগ্রাম আছে, যেমন ইউএসডিএ নামে একটা প্রোগ্রাম আছে, রুরাল এরিয়া, এরা জিরো ডাউন পেমেন্টে আপনাকে বাড়ি দিয়ে থাকে। এছাড়া কমার্শিয়াল আরও কিছু প্রোগ্রাম আছে, ল্যান্ডাররা কিছু প্রোগ্রাম আছে, যে ওনারা যেটা করে সেটা হলো, মনে করেন আপনি বলছেন যারা ইন্টারেস্টের ব্যাপারে তারা তখনই দেয় তাদের পছন্দ মতো জায়গাগুলোতে, যদি যেমন আপনি একটু আগে বলে রুরাল এরিয়াতে, যেখানে হয়তো গভর্নমেন্ট চাচ্ছে যে আপনি এখানে লোকেশন রেসিডেন্সিয়াল গড়ে উঠুক, সেখানে গভর্নমেন্ট আপনি বলছেন সহায়তা করে। এছাড়া কিছু কমার্শিয়াল যে লেন্ডার আছে, এরা কিন্তু কিছু গ্র্যান্ড প্রোগ্রাম দেয়। এই গ্র্যান্ডটাকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করে কিন্তু আপনি বাড়ির মালিক হয়ে যেতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখুন আপনি যখন ডাউন পেমেন্ট কম দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি ইনস্টলমেন্টটা আরেকটু বেড়ে যায়। কমন সেন্সের ব্যাপার যে আপনি যত কম দিবেন, ওইদিকে আপনার লোনটা বেশি থাকবে, ইনস্টলমেন্ট পেমেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিনতে পারবেন, হতাশ সবার কিছু নো, देयर इज अ लॉट ऑफ প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা যে অনেকে আমাদের সমাজে ব্যবস্থা, আপনি যেটা বললেন যে ইন্টারেস্ট রেটের একটা ফ্যাক্টর চলে আসতেছে, যে অনেকে আপনি বললেন যে কম ডাউন পেমেন্ট দিলে কিন্তু বেশি টাকা পরবর্তীতে দিতে হবে, কিন্তু এই ইন্টারেস্টের ব্যাপারে আমাদের কমিউনিটির অনেকে অপেক্ষা করছেন যারা ইন্টারেস্টেড ডাউন হবে, ইন্টারেস্টেড কমবে। তো এই যে ইন্টারেস্টেড কমার যে চিন্তাটা,
সেটাতে ইন্টারেস্ট রেট কমে ঠিকই, কিন্তু আবার ওদিকে বাড়ির দাম বেড়ে যায়। এটা যদি একটু বলতেন যে আসলে এটা কি ওয়েট করাটা উচিত, নাকি আপনার পছন্দ মতো বাড়ি পেলে আপনি এটাকে গ্র্যাব করা বুদ্ধিমানের কাজ? দেখুন, ইন্টারেস্ট রেট কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা বড় ফ্যাক্টর হলো ফেডারেল রিজার্ভের নীতি। যখন আপনার রিজার্ভ বেশি থাকে তখন কিন্তু ইন্টারেস্ট রেট কম হয়। আবার দেখেন লেন্ডারদের বোরোইং কস্ট, যেমন দেখেন অনেক সময় দেখেন আপনি যখন আপনার ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখবেন দেখে 3% ইন্টারেস্ট পাচ্ছেন, দ্যাট ইজ এটা কিন্তু বড়ুয়াদের বোরোইং কস্ট। তো বোরোইং কস্ট বেশি হলে ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার অনেক সময় দেখবেন ইনফ্লেশন যখন বেশি হয় ইন্টারেস্ট রেট বেশি হয়। অনেক সময় দেখবেন যে ইকোনমি, বিভিন্ন কারণে ইকোনমি যখন স্ট্রঙ্গার হয় তখনও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে লোনটাকে ইনভেস্ট করতেছেন এই লোনটা যদি রিস্কি লোন হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। এখন যদি আপনি স্পেসিফিক আমাকে বলতে বলেন যে ইন্টারেস্ট রেট সম্পর্কে, আমি আপনাকে স্পেসিফিক বললে আমি বলতে পারি কোভিডের মতো 2.5% ইন্টারেস্ট আর কখনো আসবে না। এটা অ্যাবসার্ড, এটা আসবে না। ইন্টারেস্ট রেটটা আপনার 5.5 থেকে 6.5 এর মধ্যে ঘোরাঘুরি করবে। আপনি যদি রেডি থাকেন এবং মেন্টালি প্রিপারেশন থাকে, আপনি আপনার স্বপ্নের বাড়ি অথবা ইনভেস্টমেন্টের জন্য যে প্ল্যান করতেছেন আপনি করে ফেলেন। লেটার দেয়ার ইজ এ চান্স টু রিফাইন্যান্স, আপনি ইন্টারেস্ট কমলে রিফাইন্যান্স করতে পারবেন। মানে তার মানে এরকম একটা বিশাল একটা সুযোগ থাকে। মানে অনেকে ভাবছে এখন আমি বেশি ইন্টারেস্টে বাড়ি কিনবো কিনা, কিন্তু আপনি বলছেন যে যদি কিনে ফেলেন, যদি ইন্টারেস্টেড ফেডারেল গভর্নমেন্ট কমায়, যেটার উপরে আপনাদের কারো হাত নেই, কারণ এটা তো হচ্ছে একটা গভর্নমেন্টের পলিসি, রাইট, সেক্ষেত্রে আপনি বলছেন রিফাইন্যান্স করা যায় ইজিলি, এবং সেক্ষেত্রে তার ইন্টারেস্টেড মানে কমেরটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখনকার রেটে চলে আসবে। ইটস এ ভেরি গুড নিউজ, বিকজ অনেকে চিন্তা করছে যে আমি পরে কিনবো করবো, কিন্তু মজার ব্যাপার আপনি আপনি আরো ভালো বলতে পারবেন, ইন্টারেস্টেড যখন কমে যায় তখন বাড়ির প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যায়। যারা বিক্রি করে তারা তো জানে যে এখন অনেকের আগ্রহ থাকে। আচ্ছা, বাড়ি কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস এটা হচ্ছে যে খরচের কিছু ব্যাপার থাকে, যেমন আমরা যেটাকে বলছি হাইডিং কস্টের মতো, বা এমন কিছু খরচ যেটা আসলে মানে সামনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু দিতে হয় অনেক বড় অঙ্কের। যেমন তার মধ্যে আছে আপনার যেমন ওনার পলিসি, লেন্ডার পলিসি, দুটো বড় একটা খরচের ব্যাপার আছে। এই খরচটা কেন করতে হয় আর এটা আসলে কি, মানে জিনিসটা যদি একটু বলতেন। অন্যান্য খরচের তা তো সবাই জানে, কিন্তু এটা একটু যদি আপনি এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ শান্ত। আপনি বলতেছিলেন যে ক্লোজিং কস্টে দুইটা বড় পার্ট থাকে, একটা হলো ব্যাংক পার্ট আর একটা হলো টাইটেল পলিসি পার্ট। এই টাইটেল পলিসি পার্টেই ওনার পলিসি এবং লেন্ডার পলিসি নামে দুইটা ইন্স্যুরেন্স কিনতে হয়। এখন আপনি যদি কোশ্চেন করেন যে লেন্ডার পলিসি বা ওনার পলিসি জিনিসটা কি, সে মনে করেন আপনি যখন এই যে বাড়িটা কিনবেন, এই বাড়িটা কোনো একদিন ল্যান্ডে ছিল, ল্যান্ডের উপরে কেউ একজন বাড়ি নির্মাণ করছে, ওনার হয়েছে, পরে তার প্রফেশনাল খাতিরে বা অন্য কোনো কারণে হোক সে মুভ করার জন্য বাড়িটা হয়তো বিক্রি করছে এ থেকে বি এর কাছে, বি থেকে সি এর কাছে। এইভাবে দেখেন নিউ ইয়র্ক শহরের বাড়িগুলো 1910 সাল থেকে 1950 সাল অনেক পুরনো, অনেকবার 2025 পর্যন্ত হয়তো সে 30 বার হাত বদল হয়েছে, উই নেভার নো। এখন যদি মনে করেন কোথাও যদি এটার মালিকানায় কোনো ত্রুটি থাকে, অর্থাৎ এক্স এর বাড়ি ওয়াই বিক্রি করে ফেলছে, কোনো এটা হয় না, যদি হয়ে থাকে হ্যাঁ, তখন কি হবে, এই ওনার পলিসি আপনাকে কভার করবে। ওই যে এই যে রিস্কটা আছে এই রিস্কটা কভার করে ফেলবে। কোন রিস্কটা? সে আপনি বাড়ি কেনার সময় আপনি তো 20% ডাউন পেমেন্ট দিচ্ছেন। সো একটা বাড়ি যদি 1 মিলিয়ন হয়, আপনি 20% $2 লাখ আপনি জমা দিচ্ছেন। এখন মালিকানার বিরোধের কারণে কিন্তু আপনি অনেকটা হারাতে বসেছেন, বাট এই ওনার পলিসি থাকলে এই ওনার পলিসির কারণে আপনি কভার্ড, আপনি আপনার যে লসটা সেটা কভার হয়ে যাবে। সেম থিং, আপনি 20% ডাউন পেমেন্ট দিয়েছেন, 80% কে দিয়েছে? ব্যাংক। এখন মালিকানায় ত্রুটি থাকলে ব্যাংকেরও তো রিস্কটা তৈরি হয়ে গেছে, কারণ ব্যাংকও তো তার ইনভেস্টমেন্টটা লুজ করতেছে। তখন এই ব্যাংক একটা লেন্ডার পলিসি কিনে রাখে, ওই লেন্ডার পলিসিটা তার ব্যাংকের যে লেন্ডারদের রিস্কটা এটা কভার করে। তার মানে হচ্ছে এটা অনেক বড় একটা জিনিস, কারণ আপনি জানেন না যে কি হতে পারে। তো এই যে যেমন আপনি অনেক আসলে মানে রিয়েল এস্টেট বিজনেসের অনেক ভেতরের কথা যে আমাদের দর্শককে বলেন সাধারণত, এবং এই জন্য অনেক উপকৃত হয়। যেমন এই দুটো জিনিস অনেকেরই জানা ছিল না, বা থাকলেও প্রশ্ন ছিল যে কেন আমাকে এই খরচটা দিতে হচ্ছে। অনেক ছোট্ট অল্প সময় অনেক সুন্দরভাবে বলেছেন। কিন্তু এটা তো গেল রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। অনেকে চিন্তা করছে যে আমি ইনভেস্টমেন্ট পলিসিতে যাব বা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাই। ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতে কমার্শিয়াল প্রপার্টি বা আদার। তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য মানে কোনটা আসলে ভালো, যে পুরো ফুল ক্যাশে কিনা, যে অনেকের কিন্তু অনেক ক্যাশ থাকে,
আবার অনেকে চিন্তা করছে না ফুল ক্যাশে না, আমি ওই যে আপনি যেটা বলেন রেগুলার প্রসেসে কিনে, মানে আপনি তো দীর্ঘদিন এই বিজনেসের সঙ্গে আছেন, আপনার আসলে কি মনে হয় কোনটা ভালো হয়, যে ফুল ক্যাশে ভালো নাকি ওই লোনের মধ্যেই যাওয়া ভালো? থ্যাংক ইউ শান্তু। ইংরেজিতে একটা কথা আছে লিভারেজ। এই লিভারেজ শব্দের অর্থ হলো অন্যের ক্যাশ ইউজ করে নিজের সম্পত্তি বাড়ানো, নিজের অ্যাসেট বাড়ানো, নিজের টাকা বাড়ানো। সো আপনি 100% ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি না কিনে আমাদের সাজেশনস থাকে যে আপনি 25% ডাউন পেমেন্ট দিয়ে 4টা প্রপার্টি কিনুন, এবং পরবর্তীতে যে আপনার যে রেন্টাল ইনকাম, এই রেন্টাল ইনকাম থেকে আপনি আপনার লোনের মর্গেজ পেমেন্টটা করুন। তো আমরা নর্মালি আমার কাছে যারা আসে আমরা বলি যে 25% ডাউন পেমেন্ট দেন, এতে করে আপনার একই সঙ্গে একটা প্রপার্টির বদলে একাধিক প্রপার্টির ওনারশিপ গ্রো করে। থ্যাংক ইউ। তার মানে এর খুবই একটা সুন্দর কথা বললেন যে আপনি বলছেন একটা প্রপার্টি পুরো ক্যাশে না কিনে 4টা প্রপার্টিতে যদি সেটা ডিস্ট্রিবিউট করা যায়, সে 4টা প্রপার্টি তার হয়ে গেল, Right. এবং আপনি বলে রেন্টাল বা অন্যান্য পারপাসে সে কিন্তু ইনকাম করতে পারে। এবং ওই ইনকাম থেকে তার মর্গেজ কিন্তু ইনস্টলমেন্ট এটা কি পসিবল যে আপনাকে 4টা প্রপার্টিতে লোন দিবে ব্যাংক? ডেফিনেটলি। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনারা রয়েছেন হেল্প করার জন্য। আমরা আছি এবং আমরা জেনে বলতেছি যে আমরা উই আর উইথ ইউ। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে কি ধরনের প্রপার্টি গুলো কিনলে ভালো মনে হয় আপনার, মানে কি কি প্রপার্টি গুলো আপনার সাজেশন কি মনে হয় যে কোনগুলো নিলে মোটামুটি ভালো, যে প্রফিট করতে পারবে বা বিজনেস করতে পারবে? দেখুন, আমরা যখন ফার্স্ট টাইম হোম বায়াররা অনেক সময় ইমোশনের বশবর্তী হয়ে দেখেন একটা বাড়ি হয়তো দেখা গেল 700,000 দাম, কিন্তু বাড়িটা ওদের পছন্দ হয়ে গেলে ওরা ইমোশনের বশবর্তী 750 বা 800,000 দিয়েও কিনে ফেলে, বিকজ এটা ইমোশনের সাথে জড়িত। এখান থেকে সে রিটার্ন আশা করে না, যেহেতু এটা তার নিজের বাড়িতে থাকবে, নিজে যত্ন নিবে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। কিন্তু কমার্শিয়াল যখনই আসে তখনই আমরা রেসিডেন্সিয়াল ইনকামের ক্ষেত্রে আমরা বলি যে তুমি সবসময় ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এখন রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি? রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা হলো আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন পাচ্ছেন। এখন এই ক্ষেত্রে আমরা ROI ক্যালকুলেশন করে যদি পজিটিভ ক্যাশ ফ্লো হয় সেক্ষেত্রে আমরা বলি ইয়েস ইনভেস্টমেন্টটা প্রফিটেবল, গো অ্যাহেড। আর যদি নেগেটিভ ক্যাশ ফ্লো হয় আমরা বলি যে স্টপ ইট, আপনি আরও প্রপার্টি দেখেন, উই উইল হেল্প ইউ। এখন কোশ্চেন থাকতে পারে যে নেগেটিভ ক্যাশ ফ্লো কি, পজিটিভ ক্যাশ ফ্লো কি? সে মনে করেন আপনি একটা প্রপার্টি 800,000, ওখান থেকে আপনি রেসিডেন্সিয়াল ইনকাম পাচ্ছেন $8,000, এখন আপনি মর্গেজ দিচ্ছেন $9,000, তাহলে $1,000 কিন্তু আপনার পকেট থেকে দিতেছে। এটা হলো নেগেটিভ ক্যাশ ফ্লো। পজিটিভ ক্যাশ ফ্লোটা কি? সে মনে করেন আপনি $8,000 আপনি রেন্টাল ইনকাম পাচ্ছেন ওই প্রপার্টিতে ইনভেস্ট করে, আর আপনার মর্গেজ আসতেছে $7,000, দ্যাট ইজ পজিটিভ ক্যাশ ফ্লো। $1,000 আপনার পকেটে থাকতেছে। এখন কেউ যদি বলে যে না আমি ROI বুঝি না, পজিটিভ ক্যাশ ফ্লো বুঝি না, নেগেটিভ ক্যাশ ফ্লো বুঝি না, তাদেরকে আমরা আরেকটা ফর্মুলা দিই যে আপনি যে প্রপার্টিটাতে ইনভেস্ট করবেন ওইটার মান্থলি ইনকাম, ওইটার মান্থলি ইয়ার না মান্থলি ইনকাম যদি 1% অফ দ্য ইনভেস্টমেন্ট ভ্যালু হয় তাহলে আপনি এটাতে ইনভেস্ট করেন। এখন সেটা কিরকম? সে মনে করেন আপনি $900,000 দিয়ে একটা ইনভেস্টমেন্ট কিনলেন, ওটার 1% হলো $9,000। মান্থলি ইনকাম যদি 9,000 হয়, 900,000-এ 1% তো 9,000, 9,000, তখন এই 9,000 টাকা যখনই 1%-এর সমান হয় তখন আমরা বলি যে গো হেড। এখন আমরা কিসের উপর বলি গো হেড? বিকজ আমাদের অনেকগুলো স্টাডি আছে, আমাদের অনেকগুলো সমীক্ষা আছে, আমরা দেখছি যে 1%-এর সমান হলে পার্সেস ভ্যালু বছর শেষে এই ক্যাশ ফ্লোটা পজিটিভ থাকে। পজিটিভ হয়, আচ্ছা আচ্ছা। মানে সেটা 1% মান্থলি, মানে এটা আপনারা ক্যালকুলেশন করে আপনারা আপনার ক্লায়েন্টকে সেটা বোঝানোর চেষ্টা করেন। রাইট। অনেকে আছে এক একজনের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার এক এক রকম। কেউ হয়তো 10% চায়, মানে আজকে বিনিয়োগ করে কালকেই বলছে আমি 900,000 বিনিয়োগ করে কালকে আমার 900,000 9 লাখ টাকা চাই, অনেকেই অনেক রকমের চিন্তা করে। আবার অনেকে আপনি বলছেন বাট রেগুলার পলিসি যেটা আপনারা বলছেন 1% যদি সে মান্থলি হয় সেটা আপনি বলছেন বছর শেষে এটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট, পজিটিভ ক্যাশ ফ্লোতে যায় এবং এটা গুড ইনভেস্টমেন্ট হয়। রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি একটু আগে ফার্স্ট টাইম বায়ারের কথা বললেন যে ফার্স্ট টাইম বায়ারদের কিছু ড্রিম থাকে, ফার্স্ট টাইম বায়াররা আসলে এত কিছু চিন্তা করে না তারা তো থাকার জন্য, কিন্তু আপনাদের অনেকে রিয়েলিটররা বলে থাকেন যে অ্যাফোর্ডেবল হাউস কেনার জন্য, বা অনেকে পরামর্শ দিয়ে থাকেন, আমি জানি না, আমরা শুনি আর কি। তো এই যে অ্যাফোর্ডেবল হাউসের এই পরামর্শটা কেন দেন, আর এটা আসলে কি অ্যাফোর্ডেবল হাউস কিনলে কি লাভ হয়?
থ্যাংক ইউ শান্তু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি আমি বিশ্বাস করি দর্শকরাও মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আপনি বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনি যদি স্ট্রেসফুল হয়ে যান, কিভাবে কিস্তি দিব, কিভাবে ডাউন পেমেন্ট দিব, তাহলে কিন্তু আপনি হ্যাভেনের বদলে হেল পারচেস করতেছেন। তখন এই আপনার লাইফটাকে স্ট্রেস ফ্রি করার জন্য আমাদের রিয়েলটারে আমরা বলি যে ডেপ টু ইনকাম, আপনার ইনকামের তুলনায় ডেপ্ট যদি 43% পর্যন্ত হয়ে থাকে, তখন আমরা এটাকে বলি অ্যাফোর্ডেবল হাউস। এই অ্যাফোর্ডেবল হাউস কেন বলি? কারণ যখন আপনার ডেপ্ট টু ইনকাম আপনার 43%-এর ভিতরে থাকবে, তখন আপনার ইনকামের তুলনায় আপনার লায়াবিলিটি কম, আপনার অ্যাবিলিটি টু রিপে অনেক স্ট্রঙ্গার হয়ে যায়। আপনি কোনো চিন্তা ভাবনা না করে দেখবেন ইজিলি ইনস্টলমেন্টটা পে করতে পারবেন। সেটা কীরকম? সে আপনি আপনার মান্থলি ইনকাম $10,000, কাল্পনিক $10,000, এটার 43% হলো $4,300, $4,300। সো কোনো একটা কিস্তি যদি 4,300-এর মধ্যে হয়, তাহলে আপনি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবেন। এই জন্য আমরা অ্যাফোর্ডেবল হাউস বলতে বোঝাই তার ইনকামের 43%-এর ভিতরে যদি তার ইনস্টলমেন্টটা, মান্থলি ইনস্টলমেন্টের কিস্তিটা থাকে, আমরা তাকে অ্যাফোর্ডেবল হোম বলে থাকি। মানে Thank you. সেটা হচ্ছে, মানে আপনি বলছেন ইনকামের যে ফ্লোটা রয়েছে সেটার থেকে 43% যদি ওনার পেমেন্ট হয়, ইনস্টলমেন্ট পেমেন্ট হয়, তার মানে তার জন্য একটা এটা সহজ হয়, সহজ হয়। লাইফটা সহজ হয়। কিন্তু এটা তো গেল হচ্ছে আপনি বলছেন ইনকামে, তা অনেকের ইনকাম তো অনেক বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ক্যালকুলেশন করেন? না, সেক্ষেত্রে তো তার অ্যাফোর্ডেবলিটির ভিতরে আছে, তার স্ট্রেস ফ্রি লাইফ এমনি মানে আছে। সবার জন্য এটা প্রযোজ্য না। প্রযোজ্য না। যাদের বলছেন আপনি মানে ইনকামটা একটু লিমিটেড হয়, তো হ্যাঁ। অনেকে বিজনেস করে যে কোনো মাসে 10,000 করলো, কোনো মাসে সে 40,000-ও করে, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট না। বাট বেশিরভাগই আমরা যারা রেগুলার কমিউনিটিতে জব করে তাদের কিন্তু ইনকামটা একটা লিমিটেড ইনকামের মধ্যে থাকে। হ্যাঁ, যারা মনে করেন বেশি ইনকাম করে তাদের তো ওই যে ডেপ টু ইনকাম 20%, এটা তো আরো সহজ তার জন্য। আরো সহজ। মানে সেক্ষেত্রে মানে এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার যে শুধু আপনি মানে কমার্শিয়াল পারপাস যে বাড়ি বিক্রি করে দিলাম এরপরে ক্লায়েন্টের সঙ্গে তেমন সম্পর্ক নাই, ব্যাপারটা তা না। কিন্তু আপনারা পাশাপাশি ক্লায়েন্টকে যাতে তার একটা ফ্লেক্সিবল লাইফ লিড করতে পারে, মানে বাড়ি কিনে আপনি একটু আগে বললেন যাতে হেভেন হয়, নট হেল হয়, Hell সেই হয়। পরামর্শ দেন। একটু খুব কম রিয়েলেটররা এটা করতেছে, বা আমাদের প্রচুর, বা এটা সবার জন্য এটা প্রযোজ্য আসলে করা, কারণ আমাদের ক্লায়েন্ট গুলো তো অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে, এটা তো সত্য। আচ্ছা, আরেকটা জিনিস স্ট্রেসের মধ্যে যেহেতু আপনি বললেন যে স্ট্রেসের ব্যাপারটা যেহেতু চলে আসে, যে আপনারা যেমন অনেকেই আছে যে 30 বছরের একটা মর্টগেজ লোন নিল, কিন্তু দেখা গেল যে কিছু কয়েক বছর পরে মর্টগেজ লোনের মানে ইনস্টলমেন্ট বেড়ে যাচ্ছে। কমার কথা ছিল, বা সে আশা করে, প্রত্যেকেই আমরা আশা করি কমে যাক, কিন্তু আবার বেড়ে যায়। এটা আবার কেন হয়? এই মাঝে মাঝে এটা বেড়ে যায় কেন? গ্রেট কোশ্চেন শান্ত, এবং দর্শক মন্ডলী আপনারা এটাও মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে মর্গেজ ইনস্টলমেন্ট, এটার কিন্তু 4টা পার্ট। আমরা যে মান্থলি একটা পেমেন্ট দিই, এই ইনস্টলমেন্টের 4টা পার্ট। ফার্স্ট পার্ট হলো প্রিন্সিপাল, দ্বিতীয় হলো ইন্টারেস্ট, তৃতীয় হলো ট্যাক্স, চতুর্থ হলো ইন্স্যুরেন্স। এখন দেখেন, আপনি যদি 30 ইয়ার্স ফিক্সড রেটে মর্গেজ নিয়ে থাকেন, তাহলে আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট এটা ফিক্স থাকবে, এটা একই থাকবে। কিন্তু কোনো কারণে আপনার এলাকায় একটা স্থাপত্য নির্মাণ হয়েছে, একটা কমার্শিয়াল সুপার মার্কেট হয়েছে, একটা ইউনিভার্সিটি নির্মাণ হয়েছে, তখন কিন্তু আপনার ওই বাড়ির ভ্যালু অনেক বেড়ে যায়। বাড়ির ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ট্যাক্সও কিন্তু বাড়ে এবং ইন্স্যুরেন্স একটু বাড়ে। তখন ওই যে বাড়ির ভ্যালুর কারণে আপনার যে ট্যাক্স এবং ইন্স্যুরেন্সের একটা পার্ট বেড়ে যায়, এটার জন্য আপনার ওই যে মান্থলি যে 30 ইয়ার্স ফিক্স থাকার কথা, এটা একটু ভেরিয়েবল হয়। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে নিয়ে আপনার রিয়েলটারকে কল করবেন, অথবা আপনি আপনার ব্যাংকারকে কল করলে সে ইজিলি আপনাকে ইনস্টলমেন্টের ভিতরে যে 4টা পার্ট ওটা আপনাকে দেখিয়ে দেবে। আপনি easily মির্জা বুঝতে ভাই, পারবেন। আমাদের সময় খুবই কম আসলে, খুব আপনার সঙ্গে কথা বললে সময় খুব দ্রুত শেষ হয়ে যায়, অনেক পরামর্শ দেন। আপনাকে জাস্ট এক লাইনেও যদি মধ্যে বলতেন যে আসলে আমাদের এখন যারা কমিউনিটি তারা আসলে কোন এলাকাতে বাড়ি কিনলে লাভবান হবে, আপনার আপনার ব্যক্তিগত সাজেশনে যদি সংক্ষেপে বলতেন। আমি প্রথমেই বলবো যে দেখেন, হোম ওনারশিপটা হলো একটা লং টার্ম স্মার্ট ইনভেস্টমেন্ট। হোম ওনারশিপটা হলো একটা লং টার্ম ওয়েলথ জেনারেশন। সো যদি আপনি রেডি থাকেন, আপনি বাড়িতে ইনভেস্ট করেন। আপনার জন্যই আমরা এখানে আসি, আপনাদেরকে হেল্প করার জন্য আমরা এখানে আসি। সো এই মুহূর্তে যদি আমরা অ্যাফোর্ডেবল বাড়ির কথা হিসাব করি, আপনি দেখবেন ওয়েস্টেস্টার কাউন্টিতে কিছু অ্যাফোর্ডেবল বাড়ি আছে, লং আইল্যান্ডের আপনি গার্ডেন সিটি আছে, তারপরে এলমন্ট আছে, জামাইকা হিলসাইড থেকে একদম কুইন্স ভিলেজ পর্যন্ত রাস্তার ডানে বাঁয়ে অনেকগুলো অ্যাফোর্ডেবল বাড়ি আছে। এবং যদি আপনি সিটির বাইরে কিনতে চান, তাহলে আমি বলবো যে আপনি আলবানি
এবং স্যারাকুইজ, ওইখানে ফিউচার ডেভেলপমেন্ট অনেক কিছু হচ্ছে, আপনারা ওই দিকে মুভ করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।